কুষাণ সম্রাটদের ইতিহাস ভারতে অজানা নয়। কুষাণ বংশের দ্বিতীয় রাজা ভীম শক এবং ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেন। কনিষ্ক পশ্চিমে ইরান সীমান্ত ও উত্তরে কাশগড়, খোটান, ইয়ারকন্দ পর্যন্ত রাজ্য বিস্তার করেন। পেশোয়ারের বাইরের কনিষ্ক যে স্তূপ নির্মাণ করিয়ে বুদ্ধের দেহাস্থি রক্ষা করেন, তার জন্য তিনি গ্রিক শিল্পী নিযুক্ত করেন। সে শিল্পী ভারতীয় গ্রিক না আফগান গ্রিক বলা কঠিন, দরকারও নেই, কারণ পশ্চিম ভারত ও আফগানিস্তানের মধ্যে তখনও সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। যে স্তূপে কনিষ্ক শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন তাম্র ফলকে খোদাই করে রেখেছিলেন, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। জালালাবাদে যে অসংখ্য স্তূপ এখনও খোলা হয়নি, তারই একটার ভেতরে যদি সেই প্রতিবেদন পাওয়া যায়, তাহলে আফগান ঐতিহাসিকরা আশ্চর্য হবেন না। কনিষ্ককে যদি ভারতের রাজা বলা হয়, তাহলে তাকে আফগান রাজা বলতেও কোনো আপত্তি নেই। ধর্মের কথা এখানে অবান্তর। কনিষ্ক বৌদ্ধ হওয়ার বহু পূর্বেই আফগানিস্তান তথাগতের শরণ নিয়েছিল। ভারতবর্ষে কুষাণ রাজ্য পতনের পরও আফগানিস্তানে কিদার কুষাণগণ 200 বছর রাজত্ব করেন। এ যুগের সবচেয়ে মহৎ বাণী গান্ধার শিল্পে প্রকাশ পায়। ভারতীয় ও গ্রিক শিল্পীর যুগ্ম প্রচেষ্টায় যে কলা বৌদ্ধ ধর্মকে রূপায়িত করে, তার শেষ নিদর্শন দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে পাওয়া যায়। তার যৌবন মধ্যাহ্ন আফগানিস্তান ও পূর্ব তুর্কমেনিস্তানের 6ষ্ঠ শতকের শিল্পে প্রকাশ পায়। গুপ্ত যুগের শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী, তার ইতিহাস এখনও লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তা বোধ কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখব, সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। বৌদ্ধ ধর্মের অনুপ্রেরণায় ভারতের অনুভূতির ক্ষেত্রে যে সার্বভৌমত্ব লাভ করতে সক্ষম হয়েছিল, পরবর্তী যুগে তার কখনো সম্ভবপর হয়নি। আফগানিস্তানের ভূগর্ভ থেকে যেমন গান্ধার শিল্পের নিদর্শন বেরোবে, সঙ্গে সঙ্গে সে দেশের চালুকলার ইতিহাস লেখা হয়ে ভারতবর্ষকে তার ঋণ স্বীকার করাতে বাধ্য করবে। ভারতবর্ষে যখন গুপ্ত সম্রাটদের সুশাসনে সনাতন ধর্ম বৈষ্ণব রূপ নিয়ে প্রকাশ পেল, আফগানিস্তান তখনও বৌদ্ধ ধর্ম ত্যাগ করেনি। মৌর্যদের মতো গুপ্তরা আফগানিস্তান জয় করার চেষ্টা করেননি, কিন্তু আফগানিস্তানে পরবর্তী যুগের শক শাসকগণ হীনবল। 5ম শতকের চীন পর্যটক ফা হিয়েন কাবুল খাইবার হয়ে ভারতবর্ষে আসবার সাহস করেননি। খুব সম্ভব আফগান সীমান্তের অরাজকতা থেকে প্রাণ বাঁচিয়ে অনেক দূরের অনেক কঠিন রাস্তা পামির কাশ্মীর হয়ে ভারতবর্ষে পৌঁছান। তারপর বর্বর হুন অভিযান ঠেকাতে গিয়ে ইরান রাজা ফিরোজ প্রাণ দেন। হুন অভিযান আফগানিস্তানের বহু মঠ ধ্বংস করে ভারতবর্ষে পৌঁছয়। গুপ্ত সম্রাটদের সঙ্গে তাদের সেসব লড়াই হয়, সেগুলো ভারতবর্ষের ইতিহাসে লেখা নেই। এই হুন এবং আফগানদের সংমিশ্রণের ফলে পরবর্তী যুগে রাজপুত বংশের সূত্রপাত। 7ম শতকে হিয়ংসান তাশকন্দ সমরখন্দ হয়ে আমুদরিয়া অতিক্রম করে কাবুল পৌঁছান। কাবুলে তখন কিছু কিছু হিন্দু, কিছু বৌদ্ধ। ততদিন ভারতবর্ষে হিন্দু ধর্মের নবজীবন লাভের স্পন্দন কাবুল পর্যন্ত পৌঁছেছিল। শান্ত ভারতবাসীরাই যখন বেশি দিন বৌদ্ধ ধর্ম সইতে পারল না, তখন দুর্ধর্ষ আফগানের পক্ষে যে জীবে দয়ার বাণী মেনে চলতে কষ্ট হয়েছিল, তাতে বিশেষ সন্দেহ করার কোনো কারণ নেই। হিউয়েন সাং কান্দাহার গজনী কাবুলকে ভারতবর্ষের অংশরূপে গণ্য করেছেন। এখন আরব ঐতিহাসিকদের যুগ। তাদের মতে আরবরা যখন প্রথম আফগানিস্তানে এসে পৌঁছয়, তখন সে দেশে কনিষ্কের বংশধর তুর্কি রাজার অধীনে ছিল, কিন্তু পরে তার ব্রাহ্মণ মন্ত্রী সিংহাসন দখল করে ব্রাহ্মণ্য রাজ্য স্থাপন করেন। 1871 সনে ইয়াকুব বিন লয়েস কাবুল দখল করেন। শাহিয়া বংশ তখন পাঞ্জাবে এসে আশ্রয় নেন। শেষ রাজা ত্রিলোচন পাল গজনীর সুলতান মাহমুদের হাতে 1021 সনে পরাজিত হন। আফগানিস্তানের শেষ হিন্দু রাজবংশের বাকি ইতিহাস কাশ্মীরে। কহলনের রাজতরঙ্গিনীতে তাদের বর্ণনা আছে। এখানে এসে ভারতীয় পণ্ডিতগণ এক প্রকাণ্ড ঢেরা কাটেন। আমি পণ্ডিত নই, আমার মনে হয় তার কোনো কারণ নেই। প্রথম আর্য অভিযানের সময় কিংবা তারও পূর্ব থেকে আফগানিস্তান ও ভারতবর্ষ নানা যুদ্ধ বিগ্রহের ভেতর দিয়ে 19বিংশ শতাব্দী পর্যন্ত একই ঐতিহ্য নিয়ে পরস্পরের সঙ্গে যোগসূত্র অবিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে। যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলি তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, গ্রিক দেব দেবীর পূজা করেছিল, দেব বিরোধী বৌদ্ধ ধর্মও গ্রহণ করেছিল। তবু যখন দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতেই হঠাৎ কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেল?
বুদ্ধের স্মরণ নিয়ে কাবুলে যখন মগধবাসী হয়নি, তখন ইসলাম গ্রহণ করে সে আরবও হয়ে যায়নি। ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিম আফগানিস্তান, বিশেষ করে কান্দাহার, গজনি, কাবুল, জালালাবাদ বাদ দিলে ফ্রন্টিয়ার, বান্নুকুহাট, এমনকি পাঞ্জাবও বাদ দিতে হয়। পার্থক্য তবে কোথায়? যদি কোনো পার্থক্য থাকে তবে সে এইটুকুই যে মাহমুদ গজনির পূর্বে ভারতবর্ষের লিখিত ইতিহাস নেই। মাহমুদের পরে প্রতি যুগে নানা ভূগোল, নানা ইতিহাস লেখা হয়েছে, কিন্তু আমাদের জ্ঞান অজ্ঞানের শক্ত জমি চোরাবালির উপর তো আর ইতিহাসের তাজমহল খাড়া করা হয় না। মাহমুদের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু তার সভাপণ্ডিত আল বিরুনির কথা বাদ দেওয়ার উপায় নেই। পৃথিবীর ইতিহাসে 6 জন পণ্ডিতের নাম করলে আল বিরুনির নাম করতে হয়। সংস্কৃত, আরবি, অভিধান, ব্যাকরণ সে যুগ ছিল না, এখনও নেই। আল বিরুনি ও ভারতীয় ব্রাহ্মণগণের মধ্যে কোনো মধ্যম ভাষা ছিল না। তৎসত্ত্বেও এই মহাপুরুষ কী করে সংস্কৃত শিখে হিন্দুর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, জ্যোতিষ, কাব্য, অলঙ্কার, পদার্থবিদ্যা, রসায়ন সম্বন্ধে তহকিক ই হিন্দ নামক বিরাট গ্রন্থ লিখতে সক্ষম হয়েছিলেন, সে এক অবিশ্বাস্য প্রহেলিকা। 11 শতাব্দীতে আল বিরুনি ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন। প্রত্যুত্তরে আজ পর্যন্ত কোনো ভারতীয় আফগানিস্তান সম্বন্ধে পুস্তক লেখেননি। এক দারাশিকোহ ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আরবি ও সংস্কৃতে এরকম অসাধারণ পাণ্ডিত্য দেখাতে পারেননি। এই বিংশ শতকেই কটি লোক সংস্কৃত আরবি দুই জানেন, আঙুলে গুনে বলা যায়। ভারতবর্ষের পাঠান তুর্কি সম্রাটেরা আফগানিস্তানের দিকে ফিরেও তাকাননি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিগত সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে। আলাউদ্দিন খিলজির সভাকবি আমির খসরু ফার্সিতে কাব্য রচনা করেছিলেন। তার নাম ইরানে কেউ শুনেননি, কিন্তু কাবুল, কান্দাহারে আজকের দিনেও তার প্রতিপত্তি হাফিজ সাদির চেয়ে কম নয়। ইশকিয়া কাব্যে দেবলা দেবী ও খিজির খানের প্রেম কাহিনী পড়েননি এমন শিক্ষিত মৌলবি আফগানিস্তানে আজও বিরল। আফগানিস্তান, বিশেষ করে গজনির দৈত্য উত্তর ভারতবর্ষে ফরাসি ভাষা, সাহিত্য সম্পদ, বাইজন্টাইন, সেরাসিন, ইরানি স্থাপত্য, ইতিহাস লিখন পদ্ধতি, ইউনানি ভেষজ বিজ্ঞান, আরবি ফার্সি শাস্ত্রচর্চা ইত্যাদি প্রচলিত হয়ে নতুন নতুন ধারা বয়ে নব বিকাশের পথে এগিয়ে চলল। একদিন আফগানিস্তান গ্রিক ও ভারতবাসীকে মিলিয়ে গান্ধার কলায় সৃষ্টি করতে সাহায্য করেছিল। পাঠান তুর্কি যুগে সেই আফগানিস্তান আরব ইরানের সঙ্গে ভারতবর্ষের হাত মিলিয়ে দিল। তারপর তৈমুরের অভিযান। তৈমুরের মৃত্যুর পর তার বংশধরগণ সমরকন্দ ও হিরাতে নতুন শিল্প প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু আফগানিস্তানের হিরাত অতি সহজেই তুর্কিস্তানের সমরকন্দকে ছাড়িয়ে গিয়েছিল। তৈমুরের পুত্র শাহরুখ চীন থেকে শিল্পী আনিয়ে ইরানিদের সঙ্গে মিলিয়ে হিরাতে নবীন চারুকলার পত্তন করেন। তৈমুরের পুত্রবধূ গৌহর সাদ শিক্ষা দীক্ষায় রানী এলিজাবেথ ক্যাথরিনের চেয়ে কোনো অংশে ন্যূন ছিলেন না। তার আপন অর্থে তৈরি মসজিদ, মাদ্রাসা দেখে তৈমুরের প্রপুত্র বাবুর বাদশাহ চোখ ফেরাতে পারেননি। এখনও আফগানিস্তানে যেটুকু দেখবার আছে সে ওই হিরাতে। যে কয়টি মিনার ইংরেজের বর্বরতা সত্ত্বে এখনও বেঁচে আছে, সেগুলো দেখে বোঝা যায় মধ্য এশিয়ার সর্বকলা শিল্প কি আশ্চর্য প্রাণবলের সম্মিলিত হয়ে এই অনুর্বর দেশে কি অপূর্ব মরুদ্যান সৃষ্টি করেছিল। আলবেরনের পর গৌহর সাদ, তারপর বাবুর বাদশাহ। শ্বেতাঙ্গ পণ্ডিতের নির্লজ্জ যাত্রাভিমানের চূড়ান্ত প্রকাশ হয় যখন সে বাবুরের আত্মজীবনী অপেক্ষা জুলিয়াস সিজারের আত্মজীবনীর বেশি প্রশংসা করে, কিন্তু সে আলোচনা উপস্থিত মুলতুবি থাক। আফগানিস্তান ভ্রমণে যাবার সময় একখানা বই সঙ্গে নিয়ে গেলেই যথেষ্ট। সেই বই বাবুরের আত্মজীবনী। বাবুর কান্দাহার, গজনি, কাবুল, হিরাতের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আজকের আফগানিস্তানের বিশেষ তফাৎ নেই। বাবুর ফরগনার রাজা নন, আফগানিস্তানের শাহানশাহ নয়, দিল্লির সম্রাটও নন। আত্মজীবনীর অক্ষরে অক্ষরে প্রকাশ পায় বাবুর এসবের অতীত অত্যন্ত সাধারণ মাটির গড়া মানুষ। হিন্দুস্তানের নববর্ষার প্রথম দিনে তিনি আনন্দে অধীর, জালালাবাদের আখ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। সেই আখ আপন দেশ ফরগনার পোঁতবার জন্য টবে করে হিন্দুকোষের ভেতর দিয়ে চালান করেছেন। আর ঠিক তেমনি হিরাত থেকে গৌহর সাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা টবে করে নিয়ে এসে দিল্লিতে পুঁতে ভাবছেন, এবং ভবিষ্যৎ কি এ তরু মঞ্জুরিত হবে তো? হয়েছিল তাজমহল। বাবুর ভারতবর্ষে ভালোবাসেননি, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ছিল বলে বুঝতে পেরেছিলেন
ফরগনা কাবুলের লোভে যে বিজয়ী বীর দিল্লির তখ্ত ত্যাগ করে সে মূর্খ। দিল্লিতে নতুন সাম্রাজ্য স্থাপন করলেন তিনি আপন প্রাণ দিয়ে, কিন্তু দেহ কাবুলে পাঠাবার হুকুম দিলেন মরবার সময়। সমস্ত কাবুল শহর যদি দেখবার মতো কিছু থাকে তবে সে বাবুরের কবর। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, নবম মৌর্য সাম্রাজ্য। নাদির উত্তর ভারতবর্ষ লণ্ডভণ্ড করে ফেরার পথে আফগানিস্তানে নিহত হন। লুণ্ঠিত ঐশ্বর্য আফগান আহমদ শাহ আবদালির হস্তগত হয়। 1747 সালের সমস্ত আফগানিস্তান নিয়ে সর্বপ্রথম নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠিত হল 1761 সালে পানিপথ। 1793 সালে শিখদের নবজীবন। ইতোমধ্যে মহাকাল শ্বেতবর্ণ ধারণ করে ভারতবর্ষে তাণ্ডবলীলা আরম্ভ করেছেন। আফগান ভারতের ইতিহাসে এই প্রথম এক জাতের মানুষ দেখা দিল যে এই দুই দেশের কোনো এক দেশকেই আপন বলে স্বীকার করল না। এ যেন চিরস্থায়ী তৈমুর নাদির। 19 এবং 20 শতকে ইংরেজ হয় আফগানিস্তান জয় করে রাজ্য স্থাপন করার চেষ্টা করেছে। আফগান সিংহাসনে আপন পুতুল বসিয়ে রুশের মোকাবেলা করার চেষ্টা করেছে, কিন্তু আফগানিস্তান জয় করা কঠিন না হলেও দখল করা অসম্ভব, বিশেষত কাফির ইংরেজের পক্ষে। আফগান মোল্লার অজ্ঞতা তার পাহাড়ের মতোই উঁচু, কিন্তু ইংরেজকে সে বিলক্ষণ চেনে। ইংরেজের পরম সৌভাগ্য যে 1857 সালে আমির দোস্ত মুহাম্মদ ইংরেজকে দোস্তি চেয়েছিল। তার চরম সৌভাগ্য যে 1915 সালে রাজা মহেন্দ্র প্রতাপ আমির হাবিবুল্লাহকে ভারত আক্রমণে উৎসাহিত করতে পারেননি, কিন্তু 3 বারের বার বেল টাকে পড়ল। আমানুল্লাহ ইংরেজকে সামান্য উত্তম মধ্যম দিয়েই স্বাধীনতা পেয়ে গেলেন। তাই বোধ হয় কাবুলিরা বলে খুদাদাদ আফগানিস্তান, অর্থাৎ বিধিদত্ত আফগানিস্তান। জিন্দাবাদ খুদাদাদ আফগানিস্তান। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার যাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দিবে, জুতা বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রভুয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, দ্বিতীয়টির কথা সময় এলে বলবো। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই, 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো 2 কাঁধে মর্তমান কলা হয়ে ঝুলছে, পা 2খানা ডিঙি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। একান ওকান জোড়া মুখ, হাঁ করলে চওড়াচড়ি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেলে দিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুজো তো মাখবার কথা নয়। পরনে শিলোয়ার, কুর্তা আর ওয়াস্কিট। চোখ দুটো দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর দিয়ে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তার বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2টো চিনেমাটির ডাবরে যেন 2টো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান করে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। হঠাৎ মনে পড়ল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনাইন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? কুইনাইন সারাবে কে? তিনি কুইনিন খাননি, কিন্তু আমি মুসলমান, হিন্দু যা করে তার উল্টো করতে হবে। তদ্দণ্ডে আব্দুর রহমান আমার মেজর ডোমো, শেফ দ্য কুইজিন, 5 ফরমাস বর্দার, 3 হয়ে একরার নামা পেয়ে বিড়বিড় করে যা বলল তার অর্থ, আমার চশম, শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসল।
কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাকবানের পাহাড় থেকে। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়িয়ে বাসন কোসন তো কিছুই নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কী দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই যে সে যেই মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে, তার ভেতরে নুন, তেল, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বললে, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাঁইগুই করা যুক্তিযুক্ত মনে করলুম না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হন হন করে কাবুলের দিকে চললুম। খুব বেশি দূর যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বগাবগ করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1 প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্থ তাঁরই পাশে বসে উই সার্তেনমা এভিদমা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তাঁর কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঁতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সেই সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলে জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাঢ় বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম, যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঁথে সেরখানেক দুম্বার মাংস, তার মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাংক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোষ পরিমাণ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপর বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজে গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম মরা কাটে সেই রকম আমার খাওয়ার বহর রকম দুই তার ডাবর ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস, উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমানের অন্তর্ধান। ফিরে এলো এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান। আবার ফিরে এলো এক ডাবন নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞেস করলুম, এ আবার কি?
আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো, নিচে আঙুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙুর, তামাম আফগানিস্তানে মশহুর। বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসলো। আমি আঙুর খাচ্ছি, সে ততক্ষণে একটা একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরায় ঘুরিয়ে ঘুরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিরে ঘষেন তেমন। বুঝলুম বরফে ঢাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালুয়ার জীবের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্তই জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুঁয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সেই চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না। তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া হয়ে গেলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে এসে নিয়ে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না যে। আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কী পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয়, যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কী করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে! মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব বরফে ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোবার কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বার কষে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই দিয়ে ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেয়ে তোর বরফ বরবাদ। কী পরিমাণ বরফ পড়ে! আমি বললুম, 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো, মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে। খেই তুলে নিয়ে বলল, সে কত রকম বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলার মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়। বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বামে উপরে নিচে এলো পাতাড়ি ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখো হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শোঁ শোঁ, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষা নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা, পাঁজা পাঁজা। কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকারের কম্বলের মতো ওম দেয়, তার তলায় মানুষকে
দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে। দম ফেলবেন, এক বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি খেতে না পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই। শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশির বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে?